হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলছি বলিউডের আপকামিং দুটো সিনেমার টিজার নিয়ে, বাংলাদেশের একটা সিনেমার আপকামিং যেটা ঈদে রিলিজ হবে সেটা ট্রেলার নিয়ে, একটা গান নিয়ে কথা বলবো যে সিনেমাটি ঈদে রিলিজ হবে, সিকান্দার, সেই ফিল্মের একটা গান রিলিজ হয়েছে সেটা নিয়েও কথা বলবো। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে আমাদের বাংলার দেবদার আপকামিং মাচ অ্যাওয়েটেড সিনেমা যার নাম হচ্ছে রঘু ডাকাত, যেই সিনেমাটি পুজোয় রিলিজ হবে, তার একটা পোস্টারও ছাড়া হয়েছে, সেটা নিয়েও কথা বলবো। বেসিক্যালি এইসব জিনিসগুলো নিয়ে কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি কথা বলেছি দেবদার রঘু ডাকাতের পোস্টার নিয়ে, এক কথায় এই পোস্টারটা কিন্তু হেভি লাগছে। বাট আমার এই পোস্টারটা দেখার সময় সত্যি বলছি জেনুইনলি আমার দুটো ফিল্মের কথা মনে পড়েছে, ঠিক আছে? দুটো ফিল্মের পোস্টারের কথায়। একটা হচ্ছে বিক্রমের কামাল হাসানের যে পোস্টারটা ছিল, যেটা বন্দুক নিয়ে দাঁড়িয়েছিল, মানে বন্দুকটা হাতে এরকম নিয়ে একটা শর্ট আছে, পোস্ট আছে। আপনারা যদি বিক্রমের মানে পোস্টারগুলো গিয়ে খোঁজেন গুগলে তাহলে আপনারা দেখতে পাবেন। সেই পোস্টারটার সাথে একটা মিল খুঁজে পেলাম, যদিও সেখানে একটা মানে মেশিন গান টাইপের ছিল, আর এখানে আছে দেবদার হাতে একটা ওই কি বলবো ওটা, কাইন্ড অফ একটা ওই যে কি বলে নামটা ভুলে যাচ্ছি আমি, যেটা ওই মানে বলি দেওয়ার সময় যেটা কাজে লাগে, আর নামটা জানি না হয়তো এই মুহূর্তে, সে যাই হোক। আর হাতে একটা তীর আছে আমরা দেখতে পাচ্ছি, এবং তার মুখে কিছু দাগ আছে, তার হাতের এইখানে একটা একটা কি কাপড় টাইপের একটা জিনিস আছে। তো সব কিছু মিলিয়ে পোস্টারটা দেখতে হেভি লাগছে, পোস্টারটার মধ্যে সে লাগছে দেখতে, একটা ইন্টেন্স পোস্টার। বাট তার পাশাপাশি এই যেরকম বললাম যে কামাল হাসানের বিক্রমের পোস্টারটার সাথে অনেকটা মিল আছে। তার পাশাপাশি এখানে ডাকু মহারাজ যদি আপনারা পোস্টারটা দেখেন, বালাকৃষ্ণের ফিল্ম, যেটা কিছুদিন আগেই রিলিজ হয়েছিল, সেই ফিল্মটা যদি পোস্টারটা আপনারা দেখেন, সেই ফিল্মেও মানে আমাদের বালাকৃষ্ণ একটা ওইরকম সেম একটা পোস্টারের স্টাইল, মানে পোস্টারটার স্টাইলটা পুরোই রঘু ডাকাতের পোস্টারের মতো। তো আমি কপি বললে আমি জানি এক্ষুনি কন্ট্রোভার্সি তৈরি হয়ে যাবে, বাট আমি কপি বলবো না। বাট আমার যখন আমি ইনস্ট্যান্ট ফটোটা দেখলাম ফার্স্ট টাইম, ঠিক আছে, তো আমি অনেকটা পরেই দেখেছি, 6-7 ঘন্টা পরে। তো তখন আমার এই দুটো সিনেমার কথাই ফার্স্ট মাথায় আসলো, যে এই দুটো পোস্টারের সাথে কোথাও না কোথাও গিয়ে আমি মিলটা খুঁজে পেলাম। বাট যাই হোক, এই ফিল্মটা কিন্তু একটা আলাদাই লেভেলের, আলাদা একটা স্কেলের ফিল্ম হতে চলেছে, এবং এই ফিল্মটা আমরা কিছু এজ অফ দ্য সিন, কিছু এজ অফ দ্য সিট কিছু সিন দেখতে পাবো, এবং নেভার বিফোর কিছু সিন দেখতে পাবো, যেগুলো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এর আগে কখনো হয়নি। এবং দেবদা সত্যি বলছি মানে এইসব লুকসগুলো দিয়ে যেভাবে প্রমোশন স্টার্ট করছে, মানে ফিল্মটার প্রমোশনটা এখন থেকেই তিনি ধরে রাখছেন, ঠিক আছে, পুজো পর্যন্ত। পুজো যেহেতু অনেক বাকি, তাই জন্য সে কিন্তু এক একটা পোস্টার দিয়ে কিন্তু তার এই যে একটা ফিল্ম আছে রঘু ডাকাত, সেটা কিন্তু মানুষের মধ্যে জাগিয়ে রাখছে। এবং এই পোস্টারটাও কিন্তু দুর্দান্ত একটা পোস্টার হয়েছে, পোস্টারটা কিন্তু দেখতে ঘ্যামা লাগছে। এবং এই পোস্টারটা দেখার পর ফিল্মটা নিয়ে কিন্তু আলাদা একটা এক্সাইটমেন্ট তৈরি হয়। আমার কিন্তু পোস্টারটা জেনুইনলি ভালো লেগেছে, মানে পোস্টারটা আমার সেই অন্য ফিল্মের পোস্টারের সাথে মিল থাকা সত্ত্বেও, বাট দেখে যেটা বাংলা ফিল্মের এরকম পোস্টার, এরকম অ্যাপ্রোচ, এটা দেখে আমার বেশ ভালো লাগছে। দেবদার মধ্যে সে ব্যাপারটা আছে, ইন্টেন্স একটা লুক সে এখানে রেখেছে। তো পোস্টারটা আমার বেশ ভালো লেগেছে। আপনাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, যারা যারা রঘু ডাকাতের পোস্টারটা দেখেছেন। এখন আমরা কথা বলছি বলিউডের আপকামিং দুটো কাজ, একটা অজয় দেবগন এবং রিতেশ দেশমুখ স্টারার আপকামিং ফিল্ম, যেটা নাম হচ্ছে রেড 2, রেডের সিকুয়াল। তো এই ফিল্মটার গল্পটা আমরা দেখতে পাচ্ছি যে আমার পাটনায়ক, যে কিনা হচ্ছে আমাদের অজয় দেবগনের ক্যারেক্টারটা, সে এবার একটা বড় একটা নেতা টাইপের, একটা লিডার টাইপের একটা লোকের বাড়িতে এবার রেড মেরেছে, যেটা তার 75তম রেড হবে। এবং সেই মানে আমি কি বল, ওই যে মানে এটা আছে সঞ্জয় শুক্লা, সৌরভ শুক্লার যে ক্যারেক্টারটা, সে আমরা দেখতে পাচ্ছি বলছে একটা ক্যারেক্টারে যে সুবা সুবা ইসকার নাম কিউ লে লিয়া। মানে আমাই পাটনায়কের ক্যারেক্টারটা এতটাই মানে কি বলবো, এটা তার সেই ক্যারেক্টারটা আলাদা অরা আছে, ঠিক আছে। তো যেহেতু ফার্স্ট পার্টে তাকে জেলে পাঠিয়েছিল, এবার সৌরভ শুক্লার ক্যারেক্টারটা সে বলছে যে কেন সকাল সকালের নামটা নিলে, ঠিক আছে, হয়তো কোথাও কারোর না কারোর গিয়ে সর্বনাশ কিছু করছে। তো এই ক্যারেক্টারটা যখন এই ক্যারেক্টারটা সম্বন্ধে এই ডায়লগগুলো আমরা শুনছি, তারপরে আমরা পরবর্তীকালে দেখতে পাচ্ছি যে অজয় দেবগানের ইন্ট্রো হচ্ছে, এবং অজয় দেবগানের ইন্ট্রোতে যে বিজিএমটা ইউজ করা আছে সেটা কিন্তু দুর্দান্ত, সেখানে কিন্তু একটা আলাদা মজা আছে। সেখানে কিন্তু কিছু মাস মুভমেন্টস আমার মনে হলো, যেই মানে অজয় দেবগানের এন্ট্রিটা যেরকমভাবে দিয়েছে, এখানে সৌরভ শুক্লা এইভাবে বলছে তার ব্যাপারে, এবং অজয় দেবগানের ওই রকম এন্ট্রি, সেখানে ওই রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক সলিড লাগছে। তার পাশাপাশি রিতেশ দেশমুখকে যখন থেকে ইন্ট্রোডিউস করা হয়, তখন এদের দুজনের মধ্যে যে ডায়লগটা, মানে রিতেশ দেশমুখ বলছে যে পাণ্ডব কখন থেকে আবার এরকম চালু করলো, তখন অজয় দেবগন বলছে যে আমি পাণ্ডব না, আমি মহাভারত, ঠিক আছে। তো এই যে ডায়লগটা, সেটা এতটা হেভি লাগে শুনতে, এবং একটা গুজবাম্সওয়ালা ডায়লগ, এবং মানে একটা কি বলবো, একটা কড়া টক্করের একটা ফেস অফ হতে চলেছে। এবং এই দুটো ফেস অফ দেখার জন্য আমি তো বিশাল লেভেলে এক্সাইটেড। দেখা যাক, এই ঘটনাটাও নাকি একটা কোনো মানে ট্রু ইনসিডেন্টের ওপরেই নাকি বেস্ট করে বানানো, ঠিক আছে। এটাও ইনকাম ট্যাক্সের ওপরে একটা ফিল্ম হতে চলেছে এই ফিল্মটা, যেখানে অজয় দেবগন হয়তো আবার একবার রেড মারবে, কোনো বড় একটা নেতা ছিল হয়তো, মানে কোনোদিন হয়েছিল এই কেসটা, সেটা দেখেই নাকি এই ফিল্মটা ইন্সপায়ার্ড হয়ে বানানো হয়েছে, যেটা সেই নেতাটা প্লে করছে রিতেশ দেশমুখ, এবং সেই অফিসারটা প্লে করছে এখানে অজয় দেবগন। তো টিজারটা এক কথায় সলিড লেগেছে,
টিজারের মধ্যে ডায়লগ, টিজারের মধ্যে এন্ট্রি শট, বিজিএম, দুজনের মধ্যে এই যে কনফ্লিক্ট যে ফেস অফ, সেটা কিন্তু দুর্দান্ত লাগবে দেখতে। বেশ এক্সাইটেড আমি টিজারটা দেখে, ফিল্মটা দেখার জন্য বেশ এক্সাইটেড হয়ে পড়েছি। এই ফিল্মটার টিজার কিন্তু আমার কাছে সলিড কাজ করেছে, সলিড লেগেছে আমার টিজারটি। যে এরকমভাবে সৌরভ শুক্লা অজয় দেবগনকে মানে কি বলবো একটা ইন্ট্রো দিচ্ছে, সেই হিসাবে অজয় দেবগনের এন্ট্রি, তারপরে আমরা দেখতে পাচ্ছি হিরো ভার্সেস ভিলেনের ক্ল্যাশ, তো সেটা দুর্দান্ত লাগছে দেখতে। আমি তো বেশ এক্সাইটেড। রেডও আমার খুব ভালো লেগেছিল, ডিরেক্টর সেমই আছে রাজকুমার গুপ্তা। রেড 2 দেখার জন্য বেশ এক্সাইটেড। আপনারা কারা কারা এই টিজারটি দেখেছেন রেড 2 এর, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কিরকম লেগেছে, কি বক্তব্য আপনাদের এই টিজারটি নিয়ে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এখন যদি আমরা কথা বলি হচ্ছে আবারই একটা বলিউডের আপকামিং কাজ, যেটা প্রডিউস করেছে ফারহান আখতারের প্রোডাকশন হাউস এক্সেল এন্টারটেনমেন্ট, যেটা আমরা লিড চরিত্রে দেখতে পেতে চলেছি ইমরান হাসমিকে। ফিল্মটার নাম হচ্ছে গ্রাউন্ড জিরো। এই ফিল্মের যেটা গল্প আমরা দেখতে পাচ্ছি যে কাশ্মীরে কিছু সোলজার তারা মানে একটা তাদের সেখানে পোস্টিং ছিল, তো একটা দিনে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো সোলজার তারা মারা যাচ্ছে একসাথে, ঠিক আছে। এবার সেই তারপরে ইমরান হাসমি সে ঠিক করেছে যে না আর কোনো গার্ড দেওয়া যাবে না, এবার সোজা অ্যাটাক হবে। এবার সেই সব নিয়েই মানে একটা কাশ্মীরের ব্যাকড্রপে আমরা এই ফিল্মটা দেখতে পেতে চলেছি। ইন্ডিয়া পাকিস্তানের যে ব্যাপারটা সেটাও থাকতে চলেছে, তার পাশাপাশি একটা কাশ্মীরের ব্যাকড্রপ এখানে থাকবে। তো বেসিক্যালি কি হবে, লাস্টে ইমরান হাসমি কি জিতবে, এই যে মেন ভিলেন তাকে কি মেরে ফেলতে পারবে, সেটা দেখার জন্য এই ফিল্মটা দেখতে হবে। টিজারটা আমার খুব ইমপ্রেসিভ এবং খুব প্রমিসিং মনে হয়েছে। মানে ইমরান হাসমির পারফরমেন্সও খুব দুর্দান্ত লাগছে। আমার কিন্তু টিজারটি সলিড লেগেছে, আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। টিজারটার মধ্যে কিন্তু খুব ভালো ইমোশন আছে, দারুণ বিজিএম, দারুণ কিছু পারফরমেন্স এবং সলিড কিছু মানে ইন্টেন্স অ্যাকশন সিনসের জন্য মানে টিজারটা আমার বেশ ভালো লেগেছে। আপনাদের কি রিয়াকশন, কারা দেখেছেন গ্রাউন্ড জিরো, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনাদের কি বক্তব্য, কি রিয়াকশন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এখন যদি কথা বলি আমরা হচ্ছে বাংলাদেশের আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে দাগি, আফরান নিশোর স্টারার ফিল্ম দাগি। সেই ফিল্মটারও ট্রেলার রিলিজ হয়ে গেছে কালকে। তো এই ট্রেলারটা কিন্তু আমার বেশ প্রমিসিং মনে হচ্ছে। আমি বলবো না যে হেভি কিছু ট্রেলার আমাকে লেগেছে, বাট ট্রেলারের মধ্যে যেটা সব থেকে বেশি আপনার নজর কাড়বে, যেটা সব থেকে বেশি আকর্ষণীয় একটা জিনিস, সেটা হচ্ছে আফরান নিশোর পারফরমেন্স। আফরান নিশোর পারফরমেন্স সত্যি বলছি সুরঙ্গের পরে আবার একটা সে দুর্দান্ত পারফরমেন্স দিতে চলেছে। এইখানে আমরা গল্পটা দেখতে পাচ্ছি যে আফরান নিশো সে কোন একটা কেসে মানে 14 বছরের জেল খেটেছে, জেল খেটে বেরিয়েছে। তো বেরোনোর পরে সে তার যে ওয়াইফ বা গার্লফ্রেন্ড, যেটা তমা মির্জা প্লে করছে, তার কাছে গেছে। বাট যাওয়ার পরে দেখছে যে সে পুরোটাই মানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এবং এই যে সে 14 বছর জেলে ছিল, তারপর থেকে কিন্তু সেই 14 বছরে কিন্তু বাইরের সব কিছু পাল্টে গেছে। তো এবার তার পেছনে একটা গুন্ডাও পড়ে আছে। তো কেন পড়ে আছে, কী জন্য পড়ে আছে, সেসব আমরা দেখতে পাবো। তার পাশাপাশি দেখতে পাবো যে মানে আফরান নিশো কেন এরকম বিহেভিয়ার করছে, সবাই কেন পাল্টে যাচ্ছে, তার সাথে কী করা হচ্ছে, সবাই কী ট্রিটমেন্ট করছে, সেসবগুলো আমরা দেখতে পাবো। বেসিক্যালি একটা জেল খাটা মানুষ যখন বাইরে সমাজের মেশে, তখন তার সাথে কী কী হয়, কীরকম সে পরিস্থিতির মধ্যে পড়ে, সেই সব জিনিসগুলো আমরা এই ফিল্মে দেখতে পাবো। তমা মির্জা, আফরান নিশো দুজনেরই পারফরমেন্স সলিড লাগছে। আফরান নিশো জাস্ট কিক-অ্যাস পারফরমেন্স দিচ্ছে, দেখলে তার পারফরমেন্স সত্যি বলছি এক্সট্রা অর্ডিনারি লাগে দেখতে, আমার ব্যাপক লেগেছে। আমি মানে ফিল্মটা দেখার জন্য বেশ এক্সাইটেড। মানে হয়তো হেভি কিছু একটা ফিল্ম হবে না, বাট ফিল্মের ট্রেলারে আফরান নিশোর পারফরমেন্স স্টার্নিং লাগছে, আমি দেখার জন্য বেশ এক্সাইটেড। সুরঙ্গর পরে দেখা যাক আফরান নিশো আবার একটা ব্লকবাস্টার ডেলিভার করতে পারে নাকি। আমার আফরান নিশোর এবং এই ফিল্মে একটা গান আছে, যে গানটা আমার ব্যাপক লেগেছে, গানটা সলিড লাগলো শুনলে। আমার গানটা আমি চাই গানটা খুব তাড়াতাড়ি ফুল সংটা বেরোক, আউট হোক। গানটা আমার দুর্দান্ত লেগেছে। টিজারের মধ্যে যেভাবে গানটাকে মানে নিয়ে আসা হয়েছে সেটা ব্যাপক। আমার এই ট্রেলারটি এবং এই গানটি সলিড লেগেছে। আফরান নিশোর পারফরমেন্স দুর্দান্ত লেগেছে। আপনারা কারা কারা দাগির ট্রেলার দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কাদের হেভি লেগেছে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা আমরা দেখেননি অবশ্যই চেক আউট করেন, দেখে অবশ্যই কমেন্ট আপনাদের কি বক্তব্য। তো এখন যেটা লাস্ট বাকি রয়ে গেল হচ্ছে সিকান্দারের যে গান, 3rd নম্বর যে গানটা, যেটা হচ্ছে ফোর্থ গান, যেটা হচ্ছে একটা রোমান্টিক ট্র্যাক, যেটার নাম হচ্ছে হাম আপকে বিনা। তো এই গানটা অরিজিৎ সিং গেয়েছে, এবং অরিজিৎ সিং টাইগার জিন্দাহের পর আবার একবার গান গাইলো সালমান খানের জন্য। এই গানটা আমার ঠিকঠাক লেগেছে, এবং অরিজিৎ সিংয়ের গান হয়তো মানে 2-3 মাস শোনার পর আপনার এমনিতেই ভালো লেগে যাবে, ঠিক আছে। তো বসের গান নিয়ে আমি কিছু বলবো না, বাট গানের লিরিক্স আমার সেরকম আপ টু দ্য মার্ক মনে হলো না। এবং যেহেতু অরিজিৎ সিং গিয়েছে, তাও একটু শুনতে ভালো লাগছে। দেখা যাক এবার কতটা হেভি হয় গানটা যখন পুরো বেরোবে। এটা খুব ছোট করে গানটাকে রাখা হয়েছে, 1 মিনিট 40 সেকেন্ডের মতো। বাট গানটা একবার শুনে আমার ঠিকঠাক মনে হলো, আমি দেখি আবার রিপিটে শুনবো, তখন ভালো লাগে নাকি। আপনারা কারা হাম আপকে বিনা এই গানটা দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনাদের কীরকম লেগেছে, কি বক্তব্য, কি রিয়াকশন এই গানটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার একটা ঠিকঠাক গান মনে হয়েছে। তো এই ছিল টোটাল সব নিয়ে কথা, এবং ভিডিওটা খুবই ফটাফট আমি বানিয়ে ফেলেছি, খুবই তাড়াতাড়ি কথা বলেছি। আমি জানি অনেকে হয়তো অনেক কিছু বুঝতে পারবে না, যেগুলো বুঝতে পারবে না কমেন্টে লিখে জানাবেন, আমি বলে দেবো। তো যেহেতু অনেক কিছু ভিডিও এবং কাছ থেকে এসে বানাচ্ছি ভিডিওটা, তাই জন্য একটু মানে প্রবলেম হচ্ছে, একটু তাড়াতাড়ি কথা বলেছি, একটু অ্যাডজাস্ট করে নেবেন। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।